অসহযোগ আন্দোলন ঘিরে ২৪-এর আজকের দিনে রাজপথ জুড়ে ছিল উত্তেজনা, সংঘর্ষ আর দাবির ঝড়। একদিকে ছাত্রদের এক দফা দাবি, অন্যদিকে ক্ষমতায় থাকার লড়াইয়ে পাল্টা অবস্থানে সরকার। রাজধানীর অলিগলি রূপ নেয় সহিংসতার মঞ্চে, যা ছড়িয়ে পড়ে সারা দেশে। এদিন ঝরে যায় ৯৫ প্রাণ। মাত্রই জানতে পেলাম এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। এনসিপি মানে ক্যান্সার, এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। পুরো জাতি ধ্বংস করে দিছে এনসিপি। এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। দর্শক, অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন। এর আগে শেখ হাসিনা ৫ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আপনারা জানেন যে বিভিন্ন সময় জুম মিটিং, টেলিগ্রাম মিটিং, ফেসবুক, ইউটিউবে বক্তৃতা, বিবৃতি এগুলো তিনি দিয়েছেন। তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি। তিনি অডিও বক্তব্য দিতেন, কখনোই তার চেহারা দেখা যেত না। এবং আপনারা জানেন যে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত এলাকায় ভারত সরকার তাকে রেখেছে। ৫ই আগস্ট, আজকে ৪ আগস্ট, আগামীকালকে ৫ই আগস্ট, ঐতিহাসিক ৫ই আগস্ট ২০২৪-এর এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট, দিনের ভোট, বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল বাংলাদেশের মানুষের মধ্যে। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম, বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, খুন করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে। কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই? পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব রাতের ২টায় ৩টায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়িগঙ্গায় লাশ হিসাবে ডুবাইয়ে দিবে, পাথর চাপা দেবে? আমরা কি সেই বাংলাদেশ চাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও আপনারা বেশ কিছু তথ্য আজকের ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। তাই সবাইকে আমি অনুরোধ করবো বিনীতভাবে এক মুহূর্ত না টেনে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ব্যক্তিগত মত অবশ্যই কমেন্ট করে যাবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসি। আজকের ভিডিওর মাধ্যমে অনেক তথ্য জানতে পারবেন। তো দর্শক, চলুন আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে বিস্তারিত দেখি। মাত্রই জানতে পেলাম এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে। এনসিপি মানে ক্যান্সার, এরা বর্তমানে বাংলাদেশে একটি ক্যান্সার রূপ ধারণ করেছে। পুরো জাতি ধ্বংস করে দিছে এনসিপি। এনসিপির মুখে জুতা মারতে ইচ্ছা করে। অসহযোগ আন্দোলন ঘিরে ২৪-এর আজকের দিনে রাজপথ জুড়ে ছিল উত্তেজনা, সংঘর্ষ আর দাবির ঝড়। একদিকে ছাত্রদের এক দফা দাবি, অন্যদিকে ক্ষমতায় থাকার লড়াইয়ে পাল্টা অবস্থান নেয় সরকার। রাজধানীর অলিগলি রূপ নেয় সহিংসতার মঞ্চে, যা ছড়িয়ে পড়ে সারা দেশে। এদিন ঝরে যায় ৯৫ প্রাণ। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। সেদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঢাকা। সাউন্ড গ্রেনেড আর গুলির বিকট শব্দে শহর জুড়ে আতঙ্ক। জুলাইয়ের শেষ ২ সপ্তাহে হাসিনা সরকার হাজারো প্রাণ ঝরালে দেয়ালে পিঠ ঠেকে যায় ছাত্র জনতার। এই পতাকা আবার সবুজ হবে যখন এই খুনিদের বিচার হবে। একদিকে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে দেশ জুড়ে অসহযোগ আন্দোলন, অন্যদিকে ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের নামতে নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই সঙ্গে আরও কঠোর হয় পুলিশ। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আস্ফালন আমরা সহ্য করব না। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ৪ আগস্ট সকালে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা আর আওয়ামী লীগ কর্মীরা বিএসএম-এমইউর সামনে। দুপুর গড়াতেই দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় চারপাশ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর, যাত্রাবাড়ি, শনিরাকড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। বন্ধ করে দেওয়া হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চলতে থাকে ত্রিমুখী সংঘর্ষ। মেরুদণ্ড সোজা করে দাঁড়ান,
16 বছরের ভয় কাটিয়ে কথা বলতে শিখুন। গোটা প্রগতি সরণি দখলে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে রামপুরায় বাধে দফায় দফায় সংঘর্ষ। এক দফার উত্তাপ ছড়িয়ে পড়ে সারা দেশে। ত্রিমুখী সংঘর্ষে বাড়তে থাকে হতাহতের মিছিল। দিনভর অন্তত 95 জন নিহতের সংখ্যা উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে। পরিস্থিতি সামাল দিতে না পেরে আবারও অনির্দিষ্টকালের কারফিউ সহ 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। আশরাফুল আলম, আকাশ। দর্শক, অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন। এর আগে শেখ হাসিনা 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আপনারা জানেন যে বিভিন্ন সময় জুম মিটিং, টেলিগ্রাম মিটিং, ফেসবুক, ইউটিউবে বক্তৃতা, বিবৃতি এগুলো তিনি দিয়েছেন। তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি, তিনি অডিও বক্তব্য দিতেন, কখনোই তার চেহারা দেখা যেত না। এবং আপনারা জানেন যে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত এলাকায় ভারত সরকার তাকে রেখেছে এবং ভারত সরকারই তার ভরণ পোষণ এবং নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। শেখ হাসিনার মেয়ে পুতুল এবং শেখ হাসিনার একমাত্র সন্তান সজীব ওয়াজেদ জয়, যিনি এবারের কোরবানির ঈদে মায়ের সঙ্গে দেখা করেছেন, তো তারা দেখা করার সময়ও কিন্তু ভারত সরকারের অনুমতি নিয়েই তাদের মায়ের সঙ্গে দেখা করেছেন। সুতরাং শেখ হাসিনা যে খুব একটা সুরক্ষিত জায়গায় আছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এতে কোনো সন্দেহ নেই। সেই শেখ হাসিনার সঙ্গে যখন আওয়ামী লীগের কিছু সিনিয়র সদস্য গিয়ে সরাসরি দেখা করতে সমর্থ হয়েছেন, তাহলে বোঝা যায় যে এতে ভারত সরকারের একটা সায় অবশ্যই ছিল। এবং শেখ হাসিনা যে এই যেই তার সিনিয়র প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলেন, এতেই বোঝা যায় যে ভারত সরকারও চায় শেখ হাসিনা আসলে রাজনীতি শুরু করুক এবং বাংলাদেশে তার রাজনীতিতে আবার পূর্ণ প্রত্যাবর্তন হোক। এখন কারা কারা দেখা করেছেন আমি এটা ক্লিয়ার না, আমার সোর্স থেকেও আমি জানতে পারিনি কারা কারা দেখা করেছেন, হয়তো নিরাপত্তার কারণে অনেকে বলতে চাননি। তবে আমি এতটুকু শিওর হয়েছি যে ওবায়দুল কাদেরকে সে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি, এমনকি রাজশাহী সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনকেও দাওয়াত দেওয়া হয়নি। এবং হাসান মাহমুদ বেলজিয়াম থেকে উড়ে গিয়েছেন ইন্ডিয়াতে দেখা করার জন্য, হাসান মাহমুদকেও সেখানে প্রবেশ করার অনুমতি শেখ হাসিনা দেননি। তো অবশ্যই শেখ হাসিনা হয়তো এদের প্রতি ক্ষিপ্ত বা যে কারণে দেখা করতে দেননি। আওয়ামী লীগের স্বপ্নটাই কিন্তু ভারতে পালিয়ে যাননি, অনেকে লন্ডনে আছেন, অনেকে বেলজিয়ামে আছেন, অনেকে ইউরোপীয় দেশে আছেন, অনেকে মধ্যপ্রাচ্যে আছেন। তো এরকম অনেকেই জুম মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তো শেখ হাসিনা তার যেই সাংগঠনিক কার্যক্রমটা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে, সেখানে কিছু প্রেসিডেন্ট সদস্য তার সামনাসামনি ছিল এবং অন্য নেতারা জুম মিটিংয়ে অংশ নিয়েছেন। এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে শেখ হাসিনা নাকি খুব ভালো আছেন এবং ভারত সরকার তাকে খুব ভালোভাবে রেখেছে এবং শেখ হাসিনা নাকি এই যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন ছিলেন এখনো ঠিক তেমনই আছেন, এখনো খুব উচ্চ গলায় কথা বলেন। এবং তিনি বলেছেন যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি, কারণ আমাকে তারা অবৈধভাবে ক্ষমতা থেকে সরিয়েছে। এটা মানে তার বক্তব্য আর কি। যতক্ষণ পর্যন্ত তিনি এই মিটিং করেছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপি বা জামাত বা অন্যান্য কোনো দলের বিরুদ্ধে কোনো কথাই বলেননি। তার সমস্ত ক্ষোভ ছিল ইউনূস সরকারের বিরুদ্ধে এবং ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে। তিনি বারে বারে বলেছেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী, আমাকে এই ইউনূস তার ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে জোর করে সরিয়েছে, অনেকে বুঝে হোক না বুঝে অংশ নিয়েছে, কিন্তু আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তো এখানে অনেকে যোগ দিয়েছেন, অনেকে যোগ দেননি। এখন এই যে ওবায়দুল কাদের বা খায়রুজ্জামান লিটন বা হাসান মাহমুদ দেখা করতে পারলেন না, এখানে দুই রকমের ব্যাখ্যা আছে। এক রকমের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু শেখ হাসিনা তাদের উপর ক্ষিপ্ত সেহেতু তাদেরকে আসতে দেওয়া হয়নি। কিন্তু অন্যরা বলতেছে যে আসলে না, ভারত সরকারটা নিষেধাজ্ঞা ছিল যে এই পরিমাণ লোক যেতে পারবে, এই কারণে ওই পরিমাণ লোক পরিপূর্ণ হওয়ায় ওবায়দুল কাদের, হাসান মাহমুদরা ওইখানে যেতে পারেননি। কিন্তু বুঝলাম, কিন্তু জুম মিটিংয়ে তো যুক্ত হতে পারতেন, কিন্তু তাও তো যুক্ত হতে দেওয়া হয়নি। সুতরাং এই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ বা খায়রুজ্জামান লিটন এদের প্রতি শেখ হাসিনা ক্ষিপ্ত, এতে কোনো সন্দেহ নেই। এবং আরো জানতে পেরেছি যে শেখ হাসিনার সঙ্গে যখন ভারতে পালিয়ে থাকা নেতাদের সঙ্গে সরাসরি দেখা হয় তখন সেখানে একটা আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা সবাই তাদের চোখের পানি ছেড়ে দেন এবং সামনাসামনি দেখা হয়, তারা সবাই কান্নাকাটি করেন। তখন শেখ হাসিনা বলেন যে ভুল যা হয়েছে এটা নিয়ে কথা বলে লাভ নাই, এখন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আমাদের পূর্ণ প্রত্যাবর্তন ঘটে সেটাই আলোচনার বিষয় এবং সেভাবে কাজ করতে হবে। এবং তিনি যে 1,500 মানুষকে হত্যা করেছেন বা 20,000 মানুষকে গুম করেছেন, তারপর জাতিসংঘের রিপোর্ট, বিবিসির রিপোর্ট, তারপরে আল জাজিরার রিপোর্ট, এই সব কিছু নিয়ে তাকে বিন্দুমাত্র অনুতপ্ত মনে হয়নি, বিন্দুমাত্র দুঃখিত মনে হয়নি। এই যে 1,500 মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে, এসব ব্যাপারে তার কোনো অনুশোচনা ওই সময় দেখা যায়নি। 5ই আগস্ট, আজকে 4 আগস্ট, আগামীকালকে 5ই আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট। 2024-এর এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট, দিনের ভোট, বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল। বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানবিকভাবে, মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল। এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে, মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে 15 জন একটা মিছিল দিচ্ছে, বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল, অথবা কাক ডাকা ভরে 15-20 জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে। আমরা বুঝতে পারি এই দেশে আওয়ামী লীগ আছে। কেন আসলে এই পরিণতি হলো? এটার জন্য দীর্ঘ ইতিহাস
অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই করছে। আর যে কোনো সাম্রাজ্যের পতন হয়, তো পতন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো সেগুলোকে আমরা নিচ্ছি, এই দেশের মানুষ নিচ্ছি না। 1971 জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে 71 সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল। আওয়ামী লীগ সরকার যাই করছে, যত জুলুম অত্যাচার করছে, আওয়ামী লীগের 98% কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল, তিনি যা করছেন এটা সঠিক। এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না। কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে, টেনশন আছে। হাজার হাজার গোয়েন্দা বিভাগ, আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে, এনএসআই, ডিজিএফআই, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকেই আগামী কালকের জন্য সচেতন। কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের, এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। আমি যদি বলি, এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম, মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে। কেন? গেল 2 থেকে 3 দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে, যিনি গ্রেপ্তার হয়েছে, এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ উঠতে পারে। আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায়। আর সবসময় আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন হিসাবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান। আবার শেখ হাসিনার যেই ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে, এটি দেখলে এমনি তো ঘুমের মধ্যে অনেকের ভয় লাগে। আর যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিং এ কানেক্টেড ছিল, স্বাভাবিকভাবে তারা হয়তোবা আরো একটু বেশি ভয় পায়। যাই হোক, এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে। আগামী 5ই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে, আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে। আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে। যে কোনো জায়গায় 2 জন 4 জন 5 জনের বৈশা মিটিং, গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে। এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যত রকমের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সবগুলো কিন্তু নজরদারিতে আছে। কেন? যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে। আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার। আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে, যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা ঢুকতে পারে, আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, সে আশঙ্কা থেকে কিন্তু এই অভিযান চলমান আছে। এখন আসলে কি আওয়ামী লীগ 5ই আগস্ট কিছু ঘটাবে? আমার ধারণা এই সক্ষমতার এই মুহূর্তে আওয়ামী লীগের নাই। দেখেন, নেতাকর্মী অনেক আছে, সব তলে তলে, তো তলে তলে থেকে বের হওয়ার জন্য সরকার যে হার্ড লাইনে আছে এটা সাহস করবে না। ঠিক যেই সিস্টেমে আওয়ামী লীগ সবাইকে দামাই রাখছিল, কাছাকাছি সিস্টেম কিন্তু চলতেছে। মনে হয় না খুব বড় কিছু ঘটবে বা আওয়ামী লীগ এই মুহূর্তে এই ধরনের বোকামি করবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম, বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, খুন করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে। কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই? পুলিশ, গোয়েন্দা সংস্থার র্যাব রাতের 2টায় 3টায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়িগঙ্গায় লাশ হিসেবে ডুবাইয়ে দিবে, পাথর চাপা দেবে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তাল গাছ দেখায়? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী 17টা ঘোড়া নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে? গত বছর এবং গত 16-17 বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল, আবু সাইদের মতো বুক পেতে দিয়েছিল, মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল, যে নামেই আপনি আসেন, কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না।
আপনি আওয়ামী লীগ নামে আসেন, আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন, আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন, আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে, তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না, দিল্লিকে বুঝতে হবে। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। কোন বংশের কাছে, কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না। অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে, আমরা যারা জুলাই রাজপথে ছিলাম, আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা। প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে। হাজার হাজার কোটি টাকা অপচয় করে, লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে। ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম, 40 বছরে এত মদ দেখি নাই। এই সুশীলরা কারা? গত 16 বছর যারা কলম ধরে নাই। ওই গণমাধ্যমগুলো কারা? গত 16 বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই, প্রতিবাদ করে নাই, বরং গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে। তাদের কলমে সেদিন কালি ছিল না, আজকে কলমে এত কালি কোথায় আসছে? এগুলো আপনার কলমের কালি না, এগুলো আবু সাইদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি। এই কালির সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই, পরেও মেনে নেব না ইনশাআল্লাহ। এবং দেখেন, প্রত্যেকদিন পত্রিকায় পড়েন, মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। দেখে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না 24-এর আগে, সব ফেরেশতা ছিল, 24-এ সব ইবলিস হয়ে গেছে। ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয় করতেছে। তদবির করতেছে কে? সমন্বয় করতেছে। অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি করতে, অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে। বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে, সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে, দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই দিল্লির বয়ানটা বোঝা আজকে জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি। এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন, এটার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে। এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশি শত্রু না, কারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে, জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে। এই গল্প তো আমরা 2001 থেকে দেখেছি, যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, খুন করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে, এই গল্পটাও আপনাদেরকে বুঝতে হবে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই শেখ হাসিনার সেই কল রেকর্ডটাও দেখেছেন। এর পাশাপাশি বেশ কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সবসময় আলোচনায় থাকে সেই বিষয়গুলো আমরা জাস্ট ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। শেষ করার আগে ছোট একটি অনুরোধ, যে দেখতেছি যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।